বাংলাদেশের রাজনীতিতে এমন একটা নাম ছিল যেটা শুনলেই দিল্লির নীতি নির্ধারকদের ভ্রু কুঁচকে যেত। লুৎফুজ্জামান বাবর। তিনি কোনো সাধারণ রাজনীতিবিদ ছিলেন না। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন ভারতের সাথে এমন কিছু বিষয়ে সরাসরি মুখোমুখি দাঁড়িয়েছিলেন যেটা দিল্লি কোনোদিনও ভুলতে পারেনি। চট্টগ্রামের সেই বিখ্যাত 10 ট্রাক অস্ত্র চালানোর কথা মনে করুন। সেই ঘটনার পর থেকে ভারতের গোয়েন্দা মহলে বাবরের নাম হয়ে গিয়েছিল একটা লাল সংকেত। তারা মনে করতেন এই মানুষটি ক্ষমতায় থাকা মানেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে। সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত সেই রাজ্যগুলোতে ভারত যে ভারসাম্য বজায় রাখতে চায়, বাবরের উপস্থিতি সেই ভারসাম্যেই ফাটল ধরায়। অন্তত দিল্লির ধারণা সেটাই ছিল। আর তাই যখন শেখ হাসিনা সরকার ক্ষমতা এলো, তখন বাবরকে নিশ্চিহ্ন করার একটা পরিকল্পিত প্রক্রিয়া শুরু হলো। একের পর এক মামলা, সর্বোচ্চ সাজার রায়, আর 17 বছর ধরে দীর্ঘ কারাবাস। একজন মানুষকে শুধু জেলে বন্দি রাখা হয়নি, তাকে রাজনৈতিকভাবে মৃত ঘোষণা করার চেষ্টাও করা হয়েছিল। কিন্তু ভাগ্যের খেলা বড়ই অদ্ভুত, কারণ এরপর যা ঘটল সেটা কেউ কল্পনাও করেনি। 24 সালের জুলাই ভারতের বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক মুহূর্তই বলা চলে। ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানে ক্ষমতার সিংহাসন ভেঙে যায়, হাসিনা সরকারের পতন হয়, আর সেই ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসে অনেকেই যাদের কথা দুনিয়া ভুলে গিয়েছিল। তাদের মধ্যে একজন লুৎফুজ্জামান বাবর। আর এখানেই বাবর এমন একটা কাজ করলেন যেটা তার সম্পর্কে মানুষের ধারণাই বদলে দিল। তিনি প্রকাশ্যে একটা কথা স্বীকার করলেন যেটা রাজনীতিবিদদের সাধারণত কখনো বলা হয় না। তিনি বললেন, এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী তিনি নিজেই। এই আন্দোলন না হলে তার মৃত্যুদণ্ড কার্যকর হতো। কোনো রাগঢাক নেই, কোনো ঘোরানো কথা নেই, সরাসরি সত্য স্বীকার। একজন হেভিওয়েট রাজনীতিবিদের মুখে এই ধরনের নির্মোহ সততা বাংলাদেশের তরুণ প্রজন্মকে সত্যিকার অর্থেই চমকে দিল। তারা দেখল এই মানুষটা সত্যি অন্যরকম। এই মানুষটা অন্তত মুখোশ পরে কথা বলে না। কিন্তু গল্পটা এখানেই শেষ না। আসল ঝড়টা শুরু। নেত্রকোনা, বাবরের নিজের রাজনৈতিক দুর্গ। গত শুক্রবার এই শহরের মাটিতে দাঁড়িয়ে এমন কিছু ঘটল যেটা আবারও নতুন মানচিত্র আঁকতে শুরু করেছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম, জুলাই বিপ্লবের অন্যতম স্থপতি, তরুণ প্রজন্মের কাছে যার কথা ধ্রুব তারার মতো, সেই সার্জিস আলম নেত্রকোনার পথসভায় লাখো মানুষের সামনে দাঁড়িয়ে সরাসরি তারেক রহমানের সরকারকে উদ্দেশ্য করে এমন কিছু কথা বললেন যেটা রাজনৈতিক বোমা বিস্ফোরণের সমানই বলা চলে। তিনি বললেন, যে নেতারা 17 বছর ধরে কারাগারে অন্ধকারে কাটিয়েছেন, যারা জীবন বাজি রেখে দলের পতাকাটা সত্যি আজ পর্যন্ত ধরে রেখেছেন, সেক্ষেত্রে তাদের আজ শুধু সাধারণ সংসদ বানিয়ে রাখা হয়েছে। যারা সুবিধার মৌসুমে এসে জায়গা দখল করেছে, তারা মন্ত্রিত্বের গদিতে বসে আছে, এটা মেনে নেওয়া যায় না, আর এটা কোনোভাবেই ভবিষ্যতেও মেনে নেওয়া হবে না। সার্জিসের এই বক্তব্যের মধ্যে একটা স্পষ্ট ইঙ্গিত ছিল। সেটা হলো, ভারতের চোখ রাঙানির ভয়ে যদি বাবরকে দূরে সরিয়ে রাখা হয়, তাহলে তরুণ সমাজ মানবে না। কিন্তু এই পুরো ঘটনার পেছনে যে গভীর কৌশল, সেটাকে আপনি ধরতে পেরেছেন? একটু ভাবুন। তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত সতর্কভাবে প্রত্যেকটা পদক্ষেপ ফেলছেন। সবই জানেন, সবই বোঝেন কি করতে হবে না করতে হবে। তাই তারেক রহমান প্রথমে একটু নরম চাল দিলেন, বাবরকে শুধু সংসদ সদস্য করে রাখলেন, ভারতকে আপাতত শান্ত রাখলেন, নিজের ক্ষমতা পাকাপোক্ত করার সময়টুকু বের করে নিলেন। কিন্তু এখন তো সময় বদলেছে, ক্ষমতা এখন মোটামুটি স্থিতিশীল। আর ঠিক সেই মুহূর্তে সার্জিস আলম মাঠে নেমে দাবি তুললেন বাবরকে মন্ত্রিত্ব দিতে হবে। এটা কি শুধুই কাকতালীয়? রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এটা আসলে তারেক রহমানের একটা মাস্টার স্ট্রোক। তিনি চাইছেন বাবরকে মন্ত্রিত্ব দেওয়ার দায়টা নিজের কাঁধে না নিয়ে তরুণ সমাজের চাপের ওপর চাপিয়ে দিতে। তাহলে আন্তর্জাতিক মহলে তিনি বলতে পারবেন, আমি তো চাইনি, কিন্তু জনগণের দাবির কাছে নথি স্বীকার করা হয়েছে। এটাকে বলে পলিটিক্যাল জিউজিৎসু, প্রতিপক্ষের শক্তিকে নিজের কাজে লাগানো। ভারতকে চাপকে ঢাল হিসেবে ব্যবহার করে, তরুণদের দাবিকে তলোয়ার হিসেবে ব্যবহার করে একই সাথে দুটো কাজই সেরে ফেলা। কিন্তু ভারতকে এত সহজে হার মানবে? দিল্লির সাউথ ব্লকে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে সেটা বুঝতে হলে ভারতের কৌশলগত চিন্তাভাবনাটাও বুঝতে হবে। ভারতের জন্য বাংলাদেশ শুধু একটি প্রতিবেশী দেশ না, এটি তাদের পুরো পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কাঠামোর একটা গুরুত্বপূর্ণ অংশ। উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যাদের সাথে মূল ভারতের যোগাযোগ মাত্র 20 কিলোমিটার চওড়া একটি করিডোর দিয়ে। সে অঞ্চলের স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করে বাংলাদেশের সাথে সুসম্পর্কের ওপর।
বাবর যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসেন, ভারত ভয় পাচ্ছে যে তাদের উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলো আবারও সক্রিয় হয়ে উঠবে, সীমান্ত পারে যোগাযোগ বাড়বে, গোয়েন্দা তথ্য অনেকটাই ফাঁস হয়ে যাবে। কিন্তু এখানে ভারতের একটা বিশাল সমস্যা আছে, সেটা হলো তারেক রহমানের সরকার নির্বাচন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছেন তিনি, হাসিনার মতো তাদের উপর সরাসরি প্রভাব বিস্তার করা এখন আর সম্ভব না। অর্থাৎ ভারত এখন এমন একটা সিচুয়েশনে আছে যেখানে বেশি চাপ দিলেও সমস্যা, কম চাপ দিলেও বিপদ। একটা ক্লাসিক catch-22 সিচুয়েশন। আর তারেক রহমান ঠিক এই দুর্বলতাটাই খুব ভালোভাবেই কাজে লাগাচ্ছেন। কিন্তু সার্জিসের হুঙ্কারে আরেকটা দিক আছে যেটা অনেকেই খেয়াল করেননি, সেটা হলো সরকারের ভেতরে থাকা ভারতপন্থী গোষ্ঠীকে সরাসরি বার্তা দিয়েছেন। প্রতিটি সরকারের ভেতর এমন কিছু মানুষ থাকেন যারা নিজের শেষের স্বার্থে সবচেয়ে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক রক্ষাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। বাংলাদেশে ওটার ব্যতিক্রম না। সার্জিস যখন বলছেন যারা সুবিধাভোগী তারা মন্ত্রিত্বে বসেছেন, যারা জীবন দিয়েছে তারা পাশে বসে আছে, তখন তিনি আসলে এই অভ্যন্তরীণ গোষ্ঠীটাকেই টার্গেট করেছেন। নাম উল্লেখ না করেও সবাই বুঝছেন কাদের কথা বলা হচ্ছে। যারা হাসিনা আমলের সুযোগ সন্ধানী ছিলেন, যারা পরিস্থিতি বুঝে দল বদল করেছেন, যারা কোনোদিন কারাগারের ভেতর থেকে দলের জন্য একটা দিনও কাটাননি, তারা আজ মন্ত্রিত্বে আরামে বসে আছে। এই বৈষম্য তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে যে বিক্ষোভ তৈরি করেছে সেটা দলের জন্য দীর্ঘমেয়াদী বিপজ্জনক হতে পারে। কিন্তু এই পুরো সমীকরণে একটা বড় ঝুঁকিও আছে যেটা কেউ বলছে না। বাবরকে মন্ত্রিত্ব দেওয়ার পরে যদি ভারত সত্যি কঠোর পদক্ষেপ নেয়, তাহলে সেটার জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত? সীমান্ত বাণিজ্য বন্ধ হলে কি হবে? ট্রানজিট সুবিধা কমে গেলে কি হবে? পানির সমস্যা নিয়ে ভারত আরও কঠোর হলে কি হবে? এখানে তারেক রহমানের আসল পরীক্ষা। তিনি কি পারবেন একই সাথে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণ করতে, আবার একই সাথে ভারতের সাথে ন্যূনতম কূটনৈতিক সম্পর্কটা বজায় রাখতে? হাসিনা ছিলেন দিল্লির শেষ বিশ্বস্ত দুর্গ এই অঞ্চলে, সেই দুর্গ পড়ে গেছে। দর্শক, পুরো পরিস্থিতি দেখে একটা কথা স্পষ্ট, বাংলাদেশের রাজনীতি এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে পেছনে ফেরার আর কোনো রাস্তা নেই। একদিকে সার্জিস আলমের নেতৃত্বে তরুণ প্রজন্ম স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভিনদেশি খবরদারির ভয়ে পরীক্ষিত নেতাদের সাইডলাইনে রাখা হলে তারা চুপ থাকবে না। তাহলে তারেক রহমান কি শেষ পর্যন্ত বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসাবেন? সে সিদ্ধান্ত যেদিন আসবে সেদিন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্র নতুন করে আঁকা হবে। তারেক রহমান অন্য কোনো পথ খুঁজবেন, এমন কোনো মধ্যপন্থা যেটা তরুণদেরকেও সন্তুষ্ট করবে আর ভারতকেও খুব বেশি উত্তেজিত করবে না? এই মুহূর্তে কেউ জানে না উত্তরটা কী। কিন্তু একটা কথা নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে আর কোনো বিদেশি শক্তির পরোক্ষ সরকার চলবে না। জুলাই অভ্যুত্থানের পর জন্ম নেওয়া এই নতুন বাংলাদেশ কারো মুখোমুখি হয়ে বসে থাকার দেশ না। আপনার কি মনে হয়, বাবর কি সত্যি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, নাকি দিল্লির চাপ শেষ পর্যন্ত জিতবে? আপনার মতামতটা কমেন্টে জানান, কারণ এই সিদ্ধান্তটা শুধু একজন নেতার নিয়োগ না, এই সিদ্ধান্ত নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কার কথায় চলবে, নিজের কথায় নাকি অন্যের কথায়।